আরেকটি প্রসঙ্গে আমি আপনার মনোযোগ আকর্ষণ করতে চাই। এবারে দুর্গাপূজায় সারা দেশে 793টি পূজা মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগানো হয়েছে এবং এই ঘটনায় থানায় জিডি করা হয়েছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন এবং তিনি বলেছেন অনুসন্ধান চলছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। কিন্তু গ্রেফতার করা না গেলেও সরকার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা এরই মধ্যে বলেছেন যে দুর্গাপূজা এবং খাগড়াছড়ির ঘটনা ঘিরে ফ্যাসিস্ট শক্তি এবং প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। আপনার বক্তব্য জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এখন যখন স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটা বলে থাকে যে ফ্যাসিস্ট শক্তি এবং ভারত, এই দুইটা নাম যদি উনি বলে থাকেন, ওনার কাছে যে ইনফরমেশন আছে, উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, উনি একজন সামরিক বাহিনীর খুব বড় মাপের কর্মকর্তা এবং ওনার সাথে যে লিয়াজো বা যোগাযোগই আছে, এই কথাটাকে তো আমি এখানে বসে চ্যালেঞ্জ করতে পারবো না, আমার পক্ষে চ্যালেঞ্জ করা সম্ভব না। কারণ ওনার কাছে যে ইনফরমেশন আছে ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন, সে ডিজিএফআইয়ের কাছ থেকে ইনফরমেশন পায়, এনএসআই থেকে পায়, ডিবির থেকে পায়, নানান গোয়েন্দা থেকে ইনফরমেশন নিয়ে কাউকে গ্রেফতার কেন করা যাচ্ছে? আচ্ছা, সেটাই আমি বলছি। এখন গ্রেফতার কেন করছে না, উনি করছেন না বা এখন এখানে একটা কথা আছে, যদি আপনি ওই প্রশ্নটা আপনি আনেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, সিম্পল, গত 12-13 বছর কিন্তু বিএনপির মতো একটা এত বড় একটা দল মাঠে কিন্তু দাঁড়াইতে পারে নাই, আমরা দেখছি। মানে প্রশাসন যন্ত্রটা এমনভাবে তাদের উপরে নির্যাতন করছে। কেন কথাটা বলতেছে তাহলে বুঝবেন, এত নির্যাতন করছে তারা দাঁড়াইতে পারে নাই। এখন কেউকে আমরাও বলি যে অনেক কিছু পারে নাই, হয়তো গুলির সামনে যেতে পারে নাই, কিন্তু ফাইনালি ধরেন একটা টার্নিং পয়েন্ট যখন আসছে গুলির সামনে গেছে। কিন্তু আপনি একটা দিন লক্ষ্য করে দেখেন, 12-13 বছর দাঁড়াইতে পারলো না, আর এখন কিন্তু এই সম্প্রতি মাত্র 14 মাস হইলে এই সরকার, এখন কিন্তু আমরা দেখতেছি আওয়ামী লীগের নানান জায়গায় ঝটিকা মিছিল হচ্ছে, বেশ ভালো ভালো মিছিল হচ্ছে, এবং এটা প্রতিহত কে করবে? তখন আমি কিন্তু রাজনৈতিক দল প্রতিহত করার পক্ষে বিপক্ষে না, আমি সিনারিওটা আপনাকে তুলে দিচ্ছি। যখন বিএনপি মাঠে নামতো সেই একই দিন দেখতাম আমরা আওয়ামী লীগেরও প্রোগ্রাম দেয়, একই জিনিস, এবং মুখোমুখি হয় তারা, তাতে কেউ বাতিলও করতে হয়েছে। আজকে যখন আওয়ামী লীগ নামতেছে মাঠে, তখন কিন্তু মুখোমুখি প্রশাসনও কিন্তু বিএনপিকে প্রতিরোধ করত, কিন্তু আজকে যে মাঠে প্রশাসন নামতেছে সেই প্রশাসনকে প্রতিরোধ কেউ তো করছে না, না করতেছে দল, না করতেছে প্রশাসন। এই যে করতেছে না, এটার পার্থক্যটা আমরা যদি বুঝে আসি শুরুর থেকে একটা জায়গা দিয়ে আপনি এই সরকারের যদি প্রতি যে কোঅপারেশন, যেমন ধরেন কথাটা আমি আরো বলছি, এখন আবার বলার প্রশ্ন আসছে, যেমন যে গত 15 বছর বা 12 বছর যাবৎ সমস্ত রাজনীতিক দল কিন্তু ঐক্যমত্য হয়ে আওয়ামী লীগকে সরাইতে চাইছে ক্ষমতার থেকে, কিন্তু আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। আবার এই ইউনূস সরকারকে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ক্লেম করে যে তারা তাকে সমর্থন দিয়ে রাখছে, অথচ তিনি কিন্তু তালমাতাল হয়ে যাচ্ছেন। তার মানে সহযোগিতাটা কেমন একটু বোঝার চেষ্টা করবেন। 1 নম্বর, তিনি কি টালমাটাল তাহলে নিজের দোষে হচ্ছেন নাকি রাজনৈতিক দলগুলোর কোঅপারেশন তো দরকার? আমি বলছি যে এই রাজনৈতিক দল কোঅপারেট করতেছে তাতে তার অবস্থা এরকম, আর আওয়ামী লীগকে তারা বিতাড়িত করতে চাইছে, তাতে আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায় ছিল। তাহলে এটা দিয়ে আপনাকে বুঝতে হবে কোঅপারেশনের নমুনাটা, আমি সেটা বলছি। পাশাপাশি আরেকটা জায়গায় আসি, আপনি ফখরুদ্দিন সাহেব এবং ইউনূস সাহেব যদি দুইজন ব্যক্তির আমি তুলনা করি, নিঃসন্দেহে সবাই বলবে দুজনই তো নন পলিটিক্যাল, কিন্তু সেক্ষেত্রে নিশ্চয়ই ইউনূস সাহেবকে বলতে হবে যে উনি বড় মাপের মানুষ। তো ফখরুদ্দিন সাহেবের পাশে একজন আর্মি চিফ ছিলেন, তখন কিন্তু প্রশাসন মারাত্মকভাবে কাজ করেছে। ইউনূস সাহেবের পাশেও কিন্তু একজন আর্মি সেনাপ্রধান আছেন, মাঠে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে, সেইভাবে কাজ হচ্ছে না। কাজটা তো ব্যক্তি করে না, একটা প্রতিষ্ঠান করে। তো এই সব কিছু যদি আপনি মিলান, এবং আওয়ামী লীগ মাঠে নামতেছে, এই সব যদি মিলান, আবার যদি দেখেন যে আওয়ামী লীগের লোক এখন পর্যন্ত আছে, আমরা যে আওয়ামী লীগ কথা, রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী লীগের, এবং তার নিয়োগ দেওয়ার লোকগুলো আছে, কর্মকর্তা আছে, কিছু জেলখানা আছে, কিছু বাইরে আছে কিন্তু বহাল তবিয়তে। আওয়ামী লীগের টাকা আছে, আওয়ামী লীগের প্রশাসনের লোক আছে, এবং আওয়ামী লীগের আন্তর্জাতিক সম্পর্কও ছিল টানা 15 বছর। এই সব কিছু যদি আপনি মিলান, তাহলে তো আওয়ামী লীগের একটা অস্তিত্ব খুব ভালোভাবে এখানে আছে। সুতরাং এই যদি এখন স্বরাষ্ট্রমন্ত্রী বইলা থাকে যে আওয়ামী লীগ কিন্তু আমরা দেখতেছি আনস্টেবল করতে যাচ্ছে, কিন্তু রাজনীতির থিওরি মোতাবেক কি তারা সাইলেন্ট থাকবে এবং তারা রাজনৈতিকভাবেই কর্মকাণ্ড করবে, কিন্তু তাদের যে সমস্ত আওয়ামী লীগ যদি আনস্টেবল করতে চায় সেটি মোকাবেলার দায়িত্ব কার? সরকারের। সেটাই আমি বলছি, তো সরকার তো আমরা ফাইনালি সরকার তো একটা ব্যক্তিতে চলে যাচ্ছি, কিন্তু আর যে অন্যান্য ইয়েগুলা প্রতিষ্ঠানগুলো আছে সরকারের সাথে কাজ করার জন্য, সেই প্রতিষ্ঠানগুলোর তো অ্যাকশন আমরা দেখছি না। সেই এক্সাম্পলই তো আপনাকে দিলাম যে ফখরুদ্দিন সাহেব যখন ছিলেন তখন কাজ
হয়েছে, ইউনূস সাহেবের পাশে কাজ হচ্ছে না কেন? কাজটা তো ফখরুদ্দিন সাহেব হাতে করেন নাই, হাতে কলমে নিজে করেননি। ইউনূস সাহেব হাতে কলমে করতে পারবেন না, প্রশাসনের কাজ আছে এখানে, প্রশাসনের রুটিন কিছু কাজ আছে, সেই কাজগুলো দৃশ্যমান না আমাদের কাছে। কারণ এখন নির্বাচিত সরকার আসলে কি এই পরিস্থিতি উন্নতি হবে বলে আপনি মনে করেন? সেই কথা আর একটা বিরাট প্রশ্ন। নির্বাচিত না ডেফিনেটলি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি করি, কারণ নির্বাচিত সরকার বলতেছে যে তারা আসলেই ঠিক হয়ে যাবে। আমি বহুদিন আগেও বলছিলাম, আচ্ছা ভাই ঠিক হতে হবে ভালো কথা, কিন্তু উনি যতক্ষণ দেশটা চালায় তাতে তো আমরা তাকে অ্যাডভাইস করতে পারি যে কি প্রক্রিয়ায় প্রশাসন কাজ করতে পারে। সেই অ্যাডভাইস আমি আজ পর্যন্ত আমি দেখি নাই যে ইউনূস সাহেবরে কেউ দিছে। এখন আপনি বলতেছেন নির্বাচিত সরকার আসলে, আমি গণতান্ত্রিক দেশ হিসেবে নির্বাচন চাই, নির্বাচন হওয়া উচিত, নির্বাচনী মানে দলের কাছেই ক্ষমতা যাওয়া উচিত, সব ঠিক আছে, কিন্তু নির্বাচিত দল আসলেই যে সব ঠিক হয়ে যাবে তার কি গ্যারান্টি আমরা পাই? আমরা যদি অতীত দেখি, আপনি কিন্তু নির্বাচিত সরকারকে সরাই দুইটা সামরিক শাসন আসছে, 111 আসছে, ইউনূস সরকার আসছে। তো নির্বাচিত সরকার যদি এত পারেনি, ওরা আসেন কেমনে? এটা গেল একদিক। 2 নম্বর, আপনি অনির্বাচিত সরকার যদি সামরিক শাসনগুলোকে ধরেন, দুইটা সামরিক শাসন 111 এবং ইউনূস সরকার, আপনি কতগুলা মেগা ঘটনা আমাদের ঘটছে, যেমন ধরেন 21 আগস্টের গ্রেনেড হামলা, আপনি সিরিজ বোমা হামলা, আপনি শাপলা চত্বরে হত্যা, 57 জন সেনা অফিসার হত্যা, তারপরে আপনি যদি ধরেন কানসার্টে বিদ্যুতের জন্য হত্যা, এগুলো কিন্তু সব নির্বাচিত সরকারের সময় হয়েছে, অনির্বাচিত সরকারের সময় হয় নাই। এর মানে এই না আমি অনির্বাচিত সরকারের সাপোর্ট করতেছি। এর মানে এই যে আপনি প্রশ্ন করলেন যে নির্বাচিত সরকার আসলেই যে সব ঠিক হয়ে যাবে, কারণ আজকে যে নির্বাচিত সরকারটা আসবে, যেমন এনসিপি বলতেছে, এনসিপি নাসিরউদ্দিন বলছে আমরা নির্বাচন করতে দিব না, আমি তর্কের খাতে ধরে নিলাম, ওইটা ধরলাম না। যদি সে নির্বাচনে না যায়, কথার কথা এই শাপলা টাপলা না পাইলে, আমি জানি না যাবে কি যাবে না। আবার জামাত যদি তার পিআর পদ্ধতির দাবিতে আছে, সংস্কার বিচারের দাবিতে আছে, বহু কিছু নিয়ে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কল্পনা করি, যদি তারা কেউ নির্বাচনে না যায় তাহলে বিএনপি কি করবে? একতরফা নির্বাচন করবে। আমি এটা বিএনপির দোষ না, কেউ যদি না যায়, কিন্তু সেই নির্বাচনটা যদি হয়, আর আওয়ামী লীগের যে বয়ান আমি দিলাম তাদের অবস্থা, বিএনপির যে নির্বাচনের প্রস্তুতিতে অনেক এগিয়ে আছে, জামাত নির্বাচনে কেন যাবে? আমি বলছি যদি না করেন, কারণ তার তো দাবি আছে কতগুলা, বিএনপির তো কোনো দাবি নাই, বিএনপি তো নির্বাচনের জন্য তৈরি হচ্ছে, আর তাদের তো দাবি আছে সংস্কার, বিচার, লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে, আর তারা তৈরি হয়ে তারপরে এসব আলাপ করছে। না তো প্যারালাল চালাচ্ছে, তো আমরা তো দেখতেছি, এত শুরুতেই বলতেছে তারা প্যারালাল, এই যে নির্বাচন এবং দাবি দেওয়া প্যারালাল চলতেছে, রেল লাইনের মতো চলতেছে। সেটা আমি আমি তাদের কথাগুলো বলতেছি। তো এরকম একটা পরিস্থিতিতে যদি একটা নির্বাচন হয়ে যায়, আপনি মাঠে প্রশাসন বিবরণ দিলাম, টাকা পয়সা সবকিছু বললাম, আমার কাছে মনে হয় না টেকসই নির্বাচন হবে এরকম পরিস্থিতিতে। আর এই টেকসই নির্বাচন করতে হলে, টেকসই নির্বাচন হবে না বলতে আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে নির্বাচনের পরে যে সরকার আসবে তারা শর্ট লিভড হবে? হ্যাঁ, আমার কাছে মনে হয় তারা আনস্টেবল থাকবে, আনস্টেবল হবে, কোনো কায়দা নাই। কারণ আমি তো শুধুই বললাম, একটা দেশে আপনি কি পৃথিবীতে কোনো সরকার দেখছেন যে অভ্যুত্থানের পর একটা অংশ থেকে যায়? আমি রাষ্ট্রপতির বিরোধীও না, পক্ষেও না, আমি চিত্রটা দিচ্ছি। আওয়ামী লীগের রাষ্ট্রপতি তো আছে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিলে কি সরকার, রাষ্ট্রপতি আওয়ামী লীগের আছে, সরিয়ে দিলে হবে কি হবে সে আরেক প্রশ্ন। আপনি যদি ওইভাবে যান তাহলে আপনি সেটির উত্তর না দিলে তো আপনি রাষ্ট্রপতি থাকলে, আপনি যেহেতু সেই প্রসঙ্গে এনেছেন সেজন্য আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ, রাষ্ট্রপতিকে রিমুভ করলে সাংবিধানিক সংকট হবে, এই প্রশ্ন যখন আনে তখনই তো বোঝা যায় যারা এই প্রশ্নটা করে তারা জুলাইয়ের পক্ষে কিনা। কেননা আপনি প্রধানমন্ত্রী যেন অপসারণ করলেন, সে সাংবিধানিক ছিল না, তাকে অপসারণ করে দিলাম, তারাই দিলাম, তাহলে সাংবিধানিক সংকট হয় নাই? তাহলে তো সেই সময় সংবিধানটা স্টপ হয়ে গেছে, উনি তো চলে গেছেন, উনি তো কাউকে কিছু দায়িত্ব দিয়ে যান নাই। ওই সংবিধানটার ভিতরে আছে শুধুমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী, ওইটার ভিতরে তত্ত্বাবধায়ক সরকার নাই, অন্তর্বর্তীকালীন সরকার নাই। এই সব কিছু যদি মিলান, আপনাকে আসলে আমি যে জিনিসটি নিয়ে প্রশ্ন করেছিলাম সেটি হচ্ছে যে এবার দুর্গাপূজায় যে ঘটনাটি ঘটেছে, সেটার উত্তর আসলে মানে, হ্যাঁ, দুর্গাপূজা আপনি বলছেন দুর্গাকে দাড়ি লাগাইছে, আপনি যদি কারা লাগিয়েছে, যদি সরকারের কাছে, আপনি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে হয়তো ইনফরমেশন আছে, যদি অসুরের মুখে দাড়ি লাগানোর ইনফরমেশন ওনার কাছে থাকে তাহলে কেউ গ্রেফতার কেন হচ্ছে না? সেটি ছিল না, এটা তো আমি বলছি, আপনি ভারত আর ইয়ে বললেন, আর এই যে যেটা দাড়ি লাগাইছে আপনি বলতেছেন, এটা ধর্মীয় অবমাননা অবশ্যই, এবং সেক্ষেত্রে অবশ্যই অ্যাকশন নেওয়া উচিত, এবং সেটা সরকারের নিতে হবে। আপনি ওইভাবে বলেন সরকারই নিতে হবে, কিন্তু এখন আসেন, আপনি যে অভিযোগটা উত্থাপন হয়ে গেছে, আপনি কল্পনা করেন, আপনি নিয়ম কি? নিয়ম হলো ফার্স্ট, স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছে এইটা তদন্ত কইরা পুলিশ কর্মকর্তাকে বাধা দিচ্ছে কেউ, তারা ধরে বলে যে অমুকে করছে, বাধাটা কোথায়? আপনি একজন প্রশাসন একটা চোর ধরছে, একটা ছিনতাই করছে, একটা খুনি ধরছে, এটা বাধা কেউ কি বলবে তুমি ধরলা কেন?
সুতরাং এই যে বিষয়টা উত্থাপন হয়েছে, প্রশাসনের তো নৈতিক দায়িত্ব এটাকে গ্রেফতার করা, তদন্ত করা। স্বরাষ্ট্রমন্ত্রী কি বলছে যে গ্রেফতার করো না? আমি বলছি তর্কের খাতিরে, সে তো বলেনি। সেটা তো আমরা জানি না, তো আমাদের পক্ষে জানা সম্ভব না। না না, তো আমরা দেখতে পাচ্ছি যে কেউ গ্রেফতার হয়, তাহলে তো পত্রিকা আসতো। কার গাফিলতিতে গ্রেফতার হয়নি সেটি তো আমাদের পক্ষে জানা সম্ভব। শুনেন, এটা যে সবকিছু পত্রিকায় আসে না জনাব আবু হেনা রাজ্জাক, সবকিছু পত্রিকায় আসে না। আপনি বলেন, আপনিও জানেন, আমিও জানি। না না, তাহলে আমরা তো অনেক কিছু তাহলে এইভাবেই জানি। কথা বললেন, তখনই আবার আমরা দুই রকম বক্তব্য পেলাম। বিএনপি বলছে যে তারা যেদিন জাতীয় নির্বাচন হবে সেদিনই গণভোট চায়, আবার জামায়াত বলছে যে যেহেতু এর আগে মানুষ গণভোট নিয়ে খুব একটা অভ্যস্ত না, তাই তারা চায় জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হোক। তাহলে তো আসলে শেষ হইয়াও হইল না শেষ। ধন্যবাদ আপনাকে এবং আমার দুই সহ-আলোচক এবং আপনার চ্যানেল 24-এর দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। দেখেন, 5ই আগস্ট একটা ব্যাপক পরিবর্তনের পর সংস্কারের কথা আসছে, ঐক্যমত্যের কথা আসছে এবং ফাইনালি আমরা বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে, কমিশনরা রিপোর্ট সাবমিট করছে। সময়ের ব্যবধানে আশাবাদী আমরা হই যে চালু হইলে ভালো। শেষ পর্যন্ত এসে আমরা ঠেকলাম কোথায়? সেই ফেব্রুয়ারি থেকে শুরু হলো সংস্কার কমিটি এবং ঐক্যমত্য কমিটির আলোচনা। তবে যে কোনো জিনিসে আলোচনা করতে হয়, আলোচনা করেই সুরাহা করতে হয়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখলাম যে ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মধ্যে একটা লম্বা সময় গেছে, কিন্তু সেই লম্বা সময়ে আমরা অনেকগুলা বিষয়ে একমত হয়েছি বলতেছে, আবার অনেকগুলা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে এবং এগুলো থাকবেই। মেনি ম্যান মেনি মাইন্ডস, এটা কোনো অপরাধ না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিষয়গুলো ঐক্যমত্য হয়েছে এবং যেগুলো নোট অফ ডিসেন্ট দিচ্ছে, এই নোট অফ ডিসেন্ট যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটা মৌলিক ব্যাপার, অনেক বড় মাপের। আর যেগুলো ঐক্যমত্য হয়েছে সেটাতে কোনো বিষয় না তা না, কিন্তু সেটাতে না হইলেও খুব বেশি, তার চেয়ে ওই বেসিক জায়গাটা আমরা আটকে গেছি। তো যাই হোক, আজকে ফাইনালি যখন আমরা শুনলাম যে একটা ঐক্যমত্যে সবাই পৌঁছেছে এবং একটা গণভোট হবে, যেটা আপনি বললেন, এবং গণভোট হবে এবং এ ব্যাপারে ঐক্যমত্য হইলেও ফাইনালি গিয়ে ঠেকলো কোথায়? গণভোট কখন হবে। এতে যেটা বিএনপির দিকের বক্তব্য সেটা হইলো কি, যে গণভোট একই দিনে হোক। একই দিন হইলে ফার্স্ট ওই একই যারা নির্বাচিত হবে তারা প্রথম পর্যায়ে থাকবে, গণপরিষদ বলেন আর যাই বলেন, তারপরে তারা ঐক্যমত্য হওয়ার পরে তারপরে সেটাকে ভেঙে দিল এবং তারা ওত নিবে। এটা হলো নর্মাল প্রসেস। আর যদি আপনি গণভোট আগে করেন, সেটা কিন্তু একটা গণভোট করে কিন্তু বেশ এটা 2 মাসও টিকতে পারে, কারণ আপনার ঐক্যমত্য হয় নাই তো। সব বিষয়ে ঐক্যমত্য যদি হইতো একেবারে টু দি পয়েন্ট, যে আমাদের কোনো সমস্যা নাই, আমরা সব বিষয়ে একমত, তাহলে আপনি একই দিনে করতে পারতেন। এখন যদি সব বিষয়ে একমত না হন নাই, তখন নির্বাচন হয়ে গেলে কিন্তু ওইটা আলটিমেটলি কিন্তু সংসদ নির্বাচনও হয়ে যাচ্ছে। আমি জানি না ঠিক তখন কি হবে, হয়তো মানুষ আমাকে বলবে যে আমি পেঁচাচ্ছি, কিন্তু তখন যদি কোনো কারণে মানে বিরূপ কিছু দেখা দেয়, তাহলে আপনি গণপরিষদ হবে কি না হইলে কি হবে, তখন সংসদটার কি হবে? সংসদ নির্বাচন তো হয়েই গেল। আপনি বিষয়টা বোঝার চেষ্টা করেন খুব সূক্ষ্মভাবে। সংসদ নির্বাচনও কিন্তু হয়ে গেল, আর গণপরিষদ হবে ওই সদস্যরাই। একটা যুক্তি তারা দিতে পারে যে কি, অনেক খরচ একটা নির্বাচনে, যদি 2 ধাপে করে, গণভোট যদি আগে করলে, কারণ আমি যদি গণভোটটা আগে করে, তাহলে আমার কাছে মনে হয় সেটা 2, 3, 4 মাস 6 মাস স্থায়ী হতে পারে। আমরা খরচের আলোচনা একটু পরে আসি। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে যে বিষয়টি আপনি যে প্রশ্নটি তুলেছেন সেটি যদি আমি একটু বোঝার চেষ্টা করি, সেটি হচ্ছে যে যদি নির্বাচনের দিন হয়, সাধারণ যেদিন নির্বাচন হবে আমাদের জাতীয় নির্বাচন সেদিন হয়, তাহলে আপনি বলছেন যে গণভোটের পরেই যেহেতু নির্বাচন হয়ে যাবে, ধরে নিলেন, আমরা যদি ধরে নেই যে নির্বাচনে জুলাই সনদের যারা বিরোধী এমপিরা আছেন তারা সংখ্যাগরিষ্ঠ হন, তাহলে তারা এরপরে যেহেতু নির্বাচন হয়ে যাচ্ছে, গণভোটের রায় মানতে হয়তো তারা বাধ্য নাও থাকতে পারেন। কিন্তু যদি এরকম হয় যে নির্বাচনের 1 মাস আগে, জাতীয় নির্বাচনের 1 মাস আগে গণভোট হলো, তাহলে আসলে কি পার্থক্য হবে? আমি সেটাই বলছি, যদি আপনি আগে হয় তখন কিন্তু আপনার সংসদ সদস্য নির্বাচিতটা হলো না, একদম পিওর এটা গণপরিষদ হয়ে গেল, এটা সংসদ সদস্য নির্বাচন হয়ে গেল না। এটা আপনি যদি সিম্পল একটা জিনিস বুঝাই, আপনি জেলা ও দায়রা জজ বলতে একটা কথা আছে, অর্থাৎ একজন ডিস্ট্রিক্ট জাজ যখন ক্রিমিনাল বিচার করেন তখন তাকে বলে সেশন জাজ, আর যখন তিনি সিভিল কেস জমি জমা মামলা করেন তখন তাকে বলে জেলা জজ। ব্যক্তি কিন্তু একটাই। এখন প্রশ্ন হচ্ছে
দুইটা স্ট্যাটাস যদি আপনি একসাথে নিয়ে আসেন, আমি কিন্তু গণপরিষদের মেম্বার, অ্যাট দ্য সেম টাইম আমি সাংসদ হয়ে গেছি, আমি নির্বাচিত হয়ে আসছি। যদি কোনো কারণে আমরা যে সিচুয়েশন দেখছি তার আলোকে, একটা কথা যে চুন খেয়ে মুখ পুড়লে দই দেখলে ভয় লাগে, আমরা কিন্তু সেই জায়গাটায়। আপনি ধরেন, কল্পনা করেন একটা নির্বাচন হইল, 300 এমপি হইল, এই 300 কিন্তু আবার গণপরিষদের মেম্বার। এই 300 যখন গণপরিষদে বসলো, নোট অফ ডিসেন্ট অনেক নিয়ে কিন্তু গেছে, 1 নম্বর। তারা কি সেটি মানতে বাধ্য থাকবেন? যে আমি সেটাই বলছি, মানতে যদি বাধ্য না হয় তাহলে কি হবে? আমি তো নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, মেজরিটি তো তারাই থাকবে যারা জিতলো ওখানে। সুতরাং নোট অফ ডিসেন্ট যদি তখন যারা দিয়ে গেল তারা যদি বলে যে নোট অফ ডিসেন্ট দিয়ে আসছি, আমি করব না, আপনি কি করবেন? 1 2 পাশাপাশি সেটা কি কিছু করার আছে আসলে? মানে নোট অফ ডিসেন্ট যদি দিয়ে থাকে একটা পার্টি, সেটা তারপরে যদি তারা সেটি না মানে, সেটি আটকানোর কি কোনো সাংবিধানিকভাবে আছে? আটকানোর কোনো পথ নাই। সেজন্য যদি আপনি শুধু গণভোট নির্বাচনটা আগে করেন, তাহলে একটা জায়গা আসতে হবে। তখন কি হবে, যে গণভোট যদি ফয়সালা না হয়, গণপরিষদটা যদি ফয়সালা না হয়, তাহলে নির্বাচনে যাচ্ছে না। মানে এইটা একটা ধাপ থাকে। আর তখন যদি, আমি বলছি না হবে, কোনো কারণে যদি না ঠিক আছে সংসদ হয়ে গেছে, আমরা হইল না, যখন আমরা সংসদই করব, সংসদ নির্বাচন হয়ে গেল, তারা তো এমপি অলরেডি, সেটাই তো বলতেছি, একই সাথে তো রেজাল্ট হচ্ছে। আমি তাই তো বলছি, আপনি তো একই রেজাল্টে 300 এমপি প্রথম থাকবেন। আপনি মনে করছেন যে তাহলে গণভোট এবং জাতীয় নির্বাচনের মাঝখানে যে মধ্যবর্তী সময়টা, সেখানে একটা ব্যবস্থা গ্রহণ করা যাবে যাতে করে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করা। সেই ব্যবস্থাটা কি, সেটার কি কোনো পরিষ্কার ধারণা? সেটা ওই যে আলোচনা চলতে থাকবে। এই যেমন ধরেন আপনি নোট অফ ডিসেন্ট যেগুলো দিবেন, সেগুলো তো কমপ্লিট হয় নাই, সেই আলোচনাটা তো চলতে থাকবে। সেক্ষেত্রে জাতীয় নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে না? সেক্ষেত্রে জাতীয় নির্বাচন কি অনিশ্চিত হয়ে যাবে না? জাতীয় নির্বাচন সেটাই হয়ে গেল যদি গণভোট আগে করেন, সেটা বলছেন? হ্যাঁ, গণভোট আগে করলে যদি সেটি নিয়ে বসে থাকেন, তাহলে জাতীয় নির্বাচনটা ডিলে হতে পারে। আপনার কি মনে হয় জামাত কি সেই জন্যই গণভোটটা আগে? জামাত সেজন্য করছে কিনা জানি না। আপনি যদি ওই তর্কে আসি, ওই তর্কে আসলে আমরা তো নির্বাচন অলরেডি দিয়ে দিছি, 13তম সংসদ নির্বাচন হবে, তাই না? এই যে 13তম সংসদ নির্বাচনের যখন একটা রোডম্যাপ দেওয়া হইলো, তখন কিন্তু এইখানে গণপরিষদ টরিষদ এই সমস্ত কোনো আলাপ ছিল না, ছিল না, শুধু একটা রোডম্যাপ দেওয়া হয়েছে। এখন তফসিল দিবে, তাহলে আপনি এই যে 13তম নির্বাচন হবে, সেখানেই থাকতে হবে। তো নির্বাচনের একটা রোডম্যাপ দেওয়ার পর আবার এইগুলো যদি চলমান থাকে, তাহলে তো আপনার একটা ক্লাউড থেকে যায়, একটা ডাউট থেকে যায়, আমরা কোথায় যাচ্ছি। যদি আপনি গণপরিষদ আগে করেন, তাহলে ওই নির্বাচন ডিলে হয়ে যেতে পারে। আর দুইটা যদি একসাথে করেন, তাহলে নোট অফ ডিসেন্ট যারা দিয়ে গেছে, তারা যদি তাদের সিদ্ধান্ত অটল থাকে, তাহলে আপনি বাস্তবায়ন কিভাবে করবেন? কারণ একই ব্যক্তি তো সংসদ সদস্য হয়েই গেল নির্বাচন করে। আমি এখনো পরিষ্কার না যে নোট অফ ডিসেন্ট যারা দিবেন, গণভোট যদি আগেও হয়, তাহলে বাস্তবায়ন আসলে হবে, সেই ধরনের নিশ্চয়তা কিভাবে এই সময়ের ভিতর আমরা পাবো। আমরা সেই বিষয়ে এখনো, আমি মনে হয় না আমি পরিষ্কার উত্তর পেয়েছি। আমি একটু নীলোফার মনির কাছে যেতে চাই, এই প্রসঙ্গে যদি কিছু যোগ করতে চান। যদি জামাত যেটি বলেছে যে গণভোট আগে চায় তারা, যদি সেটি হয়, সেক্ষেত্রে বিএনপির অবস্থান কি? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দকে শুভেচ্ছা। আমি নিজেও, আমার কাছে দুর্বোধ্য লেগেছে ওনার কথা। এই কারণে দুর্বোধ্য লেগেছে যে নির্বাচনটা বিএনপি এবং অন্যান্য কিছু দল, এনসিপি সহ যারা একদিনেই ভোট চেয়েছে, যেটা গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনে হলে যখন ভোট কাউন্ট হবে, তখন কিন্তু একাধারে এমপি হয়ে যাচ্ছে, একাধারে আপনার জুলাই সনদের ব্যাপারটা মিটে যাচ্ছে। তাহলে তারা কেন এমবার্গো দিবে? তারা তখন তার এমবার্গো দিতে পারে না। নোট অফ ডিসেন্ট আগে থাকে, আগে দেওয়া থাকবে, সেটা নিয়ে পরে আলোচনা হতে পারে। ওই পরে আলোচনার জন্য গণভোটের জন্য কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। এমবার্গো কেন দিতে পারবেন না নীলোফার মনি? ওই টাইমে আপনি ভোট দিলেন, আপনি তার পক্ষে বিপক্ষে দুইটার ভোট হবে ওইখানে। জাতীয় সনদের গণভোটটা এরকম হবে, হ্যাঁ অথবা না, সেটা হবে। সেটা যদি বেশি হলো, তাহলে একটা জিনিস হয়ে গেল, পাস হয়ে গেল। যে সেটা যদি কম হয়, তাহলে পাস হলো না, তখন আপনার কিন্তু যারা নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে বিএনপি, হ্যাঁ, সেগুলোর কি হবে? সেগুলো আস্তে আস্তে আলোচনা হবে, গিয়ে তারা বাস্তবায়ন করবে, সেটির তো কোনো নিশ্চয়তা নেই। বিএনপি যে যাবে এমনও তো নিশ্চয়তা নেই, এমনও তো আগেই তো নোট অফ ডিসেন্ট তো দেওয়া আছে। তো সেটা নিয়ে তো বিএনপি বলবেই যে আমি আগে দিয়ে রেখেছিলাম। সো আমি আমার জায়গায় যারা সংখ্যাগরিষ্ঠ হবে, তারা তো ওটা নিয়ে আলোচনা করতেই পারবে। গণভোট আগে হোক, সাধারণ নির্বাচনের বা পরে হোক,
যে এটার সাথে ডিসেন্টের কিন্তু কোনো সম্পর্ক থাকছে না আমার কাছে যেটা মনে হচ্ছে, কারণ ওটা তো আগেই দেওয়া, প্রত্যেকটা কাজ করার সময় কিন্তু আসলে কেন চাচ্ছে যে সাধারণ নির্বাচনের দিন গণভোট হোক? বিএনপির এই কারণে সবকিছু মিলে শোনেন, বাংলাদেশের একটা বিএনপি অনেকদিন এই দেশে রাষ্ট্র পরিচালনার সাথে ছিল। বিএনপি একটা এই দেশের সব সময়ের জন্য মঙ্গল চাওয়া একটা দল। সেই দল চায় না যে একটা নির্বাচন কিছুদিন আগেই হয়েছে, 24-এ একটা নির্বাচন হয়ে গেছে, নির্বাচনে জনগণ যাক বা না যাক টাকা পয়সা কিন্তু সমান অর্থেই খরচ হয়েছে। বাংলাদেশের অবস্থা এমন ভালো না এই মুহূর্তে। তো তারপরে আপনার 1 মাস আগে একটা নির্বাচন হবে, হাতে আছে আমাদের 4 মাস 3.5 মাস। তো এই 4 মাসের মধ্যে একটা নির্বাচন আগে হবে, 1 মাস আগে আরেকটা নির্বাচন, একই নির্বাচন, কারণ জনগণ তো সবাই ভোট দিতে যাবে, সবারই একই সেন্টার থাকবে, একই বুথ থাকবে, ওরকম ভাবেই যাবে। তাহলে একটা ভোটের জন্য ইন্ডিভিজুয়াল এতগুলো অর্থ খরচ করে দেওয়ার কোনো অর্থই হয় না, কারণ কমানোর জন্য এটি করছে। এটা তো অবশ্যই আছে, এটা অবশ্যই আছে। তারপরে আপনার আরো যেটা 1 মাস আগে নির্বাচন হলে বা 1.5 মাস আগে নির্বাচন হলে এই নির্বাচনে পজিটিভ নেগেটিভ নিয়ে আপনার এটা নিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে, যেটা আপনি ওনাকে বললেন যে নির্বাচন তাহলে পিছায় যেতে পারে কিনা, জাতীয় নির্বাচনের উপর একটা প্রভাব পড়তে পারে কিনা, সেটাও তো একটা ব্যাপার। যে সেটা যদি জাতীয় নির্বাচনের উপর একটা প্রভাব পড়ে তাহলে ক্ষতিটা কার হবে? এই দেশের নাগরিকদের, এই দেশের সর্বসাকুল্যে, এবং অবশ্যই বড় দল। মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমরা যদি একটু অন্য প্রসঙ্গে আমি একটা লাইন যোগ করেছি ওনার সাথে, এই যে বললো যে 1 মাস 1.5 মাস, বিষয়টা হচ্ছে যে আপনি যদি ডিটারমাইন্ড থাকেন যে গণভোটে যাওয়ার পর, গণপরিষদ হওয়ার পর এটা অ্যাপ্রুভাল হবেই, তাহলে যদি একদিনে না গিয়ে 1 মাস আগে নির্বাচন একটা হয়ে যায়, অসুবিধাটা কোথায়? ইফ ইউ আর ডিটারমাইন্ড, মানে আপনি ক্লিয়ার ডিটারমাইন্ড থাকলে ইলেকশনের দিন হলেও তো কোনো সমস্যা নাই, ইলেকশনের দিন করলেও তো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্ন না হলে তখন কি হবে? কিন্তু ডিটারমাইন্ড কিনা সেটা তো আসলে সেটাই তো বলছি, টাইম ইজ দ্য বেস্ট জাজ। যদি না হয় তাহলে ওদের খারাপ পরিস্থিতি হবে, কারণ ওনারা কিন্তু তখন সংসদ সদস্য। আমরা আবারও আপনার কাছে আসবো। নীলুফার চৌধুরী মনি, যে প্রসঙ্গে আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে সাংবাদিক সোহরাব হাসান, তিনি প্রথম আলোতে একটি কলাম লিখেছেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন কলামটি, যেখানে তিনি বলেছেন যে জামায়াত দেশের নির্বাচনী আসনের সবকটিতেই সম্ভাব্য প্রার্থী আরও প্রায় 1 বছর আগেই তারা দিয়ে রেখেছে, যেটি নিয়ে টকশোগুলোতেও বারবার আলোচনা হচ্ছে। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম যে বিএনপির সম্ভাব্য প্রার্থীর একটি তালিকা ফেসবুকে ঘুরছে, এবং তারপরে আপনাদের দল থেকে জানানো হলো যে তালিকাটি ভুয়া। এখনো আমরা জানি যে বিএনপি তালিকা দেয়নি, আপনারা বলছেন খুব শীঘ্রই গ্রিন সিগন্যাল দেয়া হবে। বিএনপি এখনো পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ্ব মেটাতেই ব্যস্ত, এবং অনেক সোর্স থেকেই বলা হচ্ছে যে প্রতিটি আসন থেকে অ্যাটলিস্ট 7 থেকে 8 জন নমিনেশন চাচ্ছে। এছাড়া শরিক দলের জন্য কতগুলো আসন ছাড়া হবে, বলা হচ্ছে যে শরিক দল নাকি 100টি আসন আপনাদের কাছে এর মধ্যে চাইছে ছেড়ে দেওয়ার জন্য। যেমন সোহরাব হাসান ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উদাহরণ দিয়েছেন, সেখানে বলেছেন যে রুমিন ফারহানাকে বহিরাগত ঘোষণা করে সেখানে তাকে ঠেকাতে 7 জন মনোনয়ন প্রত্যাশী এক হয়েছেন। তিনি চট্টগ্রাম 6 আসনের উদাহরণ দিয়েছেন, বলেছেন যে এখন পর্যন্ত সেখানে 15 জন খুন হয়েছেন। কিভাবে আসলে বিএনপি এই দ্বন্দ্ব সামলাবে? নির্বাচন তো খুব কাছে। দেখেন, বিএনপি একটা বড় দল, এটা আপনি ঠিক কথাই বলেছেন। বড় দলের বড় সমস্যা, অনেকদিন নির্বাচন পায় নাই, যে কারণে একটা কিউ হয়ে আছে, লাইনটা লম্বা হয়ে আছে। বিএনপি ইন দ্য মিন টাইম, বিএনপি নেতৃবৃন্দ সব জেলার বিভাগীয় পর্যায়ে নেতৃত্ব ঠিক করে স্ট্যান্ডিং কমিটি মেম্বারদের আন্ডারে সব জেলার সাথে প্রায় ইন্টারভিউ নেওয়া প্রায় শেষের দিকে ইন্টারভিউ হয়ে গেছে। তাদেরকে বলা হয়েছে যে নমিনেশন যাকেই দেখ বাকি সবাই যেন তার সাথে কাজ করে, এবং বিএনপি যদি রাষ্ট্র পরিচালনায় আসে তাহলে তাদেরকে অন্যভাবে হয়তো দেখবে, বা আরো অনেক কিছু দেওয়ার আছে থাকে, তো সেই জায়গায় তাদের মূল্যায়ন করার চেষ্টা করবে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে কিভাবে দেখবে? আপনার এখানে ধরেন আপনার জেলা পরিষদ চেয়ারম্যান আছে, পৌরসভা চেয়ারম্যান আছে, উপজেলা আছে, স্থানীয় সরকারের অনেক লম্বা একটা জিনিস থেকেই যায়। তারপরে আপনার সংরক্ষিত আছে মহিলা এমপি, তো এই টাইপের অনেকগুলো কিছু আছে, অথবা ব্যাংক বিমা আছে, অথবা বিদেশে রাষ্ট্র যারা বিভিন্ন আছেন তাদেরকে কোনো জায়গায় তারাও তো কাজ করেছে। শুনুন, খুশি করার জন্য না, একটা রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আসে তারা তো অনেক দিন এলাকায় দেশে কাজ করে তো একটা দায়িত্ব পাওয়ার জন্যই। জনগণ কি করে? রাজনীতি করে তো মানুষের সেবা করার জন্য, সেবা করার মানসিকতাই করে। সেখানে সুযোগ বেশি পেলে হয়তো বা সে দুষ্ট হয়ে যায়,
এই কিন্তু আপনার সেবা করার প্রত্যাশা যাদের থাকে তারা কোনো না কোনো ভাবে তাদের সেবা করার সুযোগ দেওয়া যেতে পারে। সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক, শোনেন, সেটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোক বা সংসদ সদস্য হোক, তো সবাইকে তো একটা জিনিস দেওয়া যাবে না। এই কথাটাই বিএনপি সুন্দর করে বোঝানোর চেষ্টা করছে এখন পর্যন্ত, এবং আমার ধারণা যে সবশেষে এটা মিট হয়ে যাবে খুব তাড়াতাড়ি, খুব সত্তর। যেটা যে তাড়াতাড়িটা কবে, মানে বোঝানো শেষ হলে তারপরে গ্রিন সিগন্যাল? আপনি সবাই কিন্তু কাজ করছে, সবাই সবার মতো। ধরেন আমাদের মার্কার নাম ধানের শীষ, অমুক ভাইয়ের ছালাম নিন ধানের শীষে ভোট দিন, বা অমুক বোনের আপার ছালাম নিন ধানের শীষে ভোট দিন। এটা করার জন্য কোনো বাধা সৃষ্টি হয় নাই। তো যদি আপনার মার্কার জন্য ভোট চায় এবং সম্ভাব্য প্রার্থীদের নাম এলাকাবাসী জানেন, মনে মনে কেউ কাউকে সাপোর্ট করছে, আবার কেউ বলছে যে নমিনেশন নিয়ে আসবে আমরা তাকেই ফিরে আসবো। আমাদের প্রায় বিরতির কাছাকাছি সময় হয়ে যাচ্ছে, আমরা যদি আমাদের আরেক আলোচকের কাছে একটু যেতে চাই, কিন্তু আবার ডাকসু নির্বাচনের মতো কোনো এক ধরনের অঘটন জাতীয় নির্বাচনেও ঘটে যাবে কিনা নীলোফার মুনী, সেটি নিয়ে আপনার কাছে আবারও ফিরবো। আমি আলাউদ্দিন আপনার কাছে আসতে চাই। আপনি তো জানেন যে আপনাদের দল শাপলা না পেলে নিরপেক্ষ ইসির দাবিতে আপনারা আন্দোলন করবেন, আলাউদ্দিন, এটি তো আপনাদের দলের বক্তব্য। এখন আমি কি এই তথ্যটি সঠিক জানি যে এনসিপি থেকে ইসিকে এ বিষয়ে 3টি চিঠি দেওয়া হয়েছে? এর মাঝে 22শে জুন আপনারা যে চিঠিটি দিয়েছিলেন প্রথম, সেখানে আপনাদের পছন্দের প্রতীকের ক্রম ছিল শাপলা, এরপরে কলম, তারপরে মোবাইল। এবং আমার জানা মতে আপনাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে তালিকা দেয়া হয়েছে, যে পছন্দের মার্কাগুলো, মানে তারা যে মার্কার অপশন আপনাদেরকে দিয়েছেন, সেখানে কলম এবং মোবাইল দুটোই আছে, কিন্তু শাপলা নেই। এটা কি ঠিক যে আপনারা শাপলা, কলম অথবা মোবাইল চেয়েছিলেন? আমরা যে প্রথমে আপনার প্রতীক চেয়েছি, প্রতীকের মধ্যে ছিল শাপলা, কলম এবং মোবাইল, কিন্তু পরবর্তীতে আমরা প্রতীক সংশোধন করে শাপলা, সাদা শাপলা এবং লাল শাপলা দিয়ে এসেছি। এখন মূলত ডিবেটটা শাপলার মধ্যে নেই। ডিবেটটা হলো যে শাপলা কেন দেওয়া হবে না, কেন প্রতীকে আসবে না, এটার ভিত্তিটা কি, এই বিষয়টা একটা স্পষ্ট ব্যাখ্যা। তারা বলছেন যে এটি জাতীয় প্রতীক, সেজন্য তারা এটা বলছে না জাতীয় প্রতীক। তারা বলছে যে পক্ষ থেকে তো সেটাই বলা হয়েছে। সেটা বলা হয় নাই তো, ইসির পক্ষ থেকে বলা হচ্ছে কেন তারা দিবেন একটা ব্যাখ্যা তিনি একা করতে পারবেন না। না, এটি তারা পরিষ্কার উত্তর দিয়েছেন। তারা বলেছেন যে নির্বাচন পরিচালনা বিধিমালা 2008-এর বিধির 9-1 অনুযায়ী শাপলা বর্তমানে বরাদ্দের জন্য নির্ধারিত প্রতীকের তালিকায় নেই, এবং যে কারণে শাপলা নির্ধারিত প্রতীকের তালিকায় নেই সেটি হচ্ছে শাপলা একটি জাতীয় প্রতীক হলো না। ব্যাপারটা এরকম না যে প্রথমত তালিকায় আনা হয়, তালিকা আনার পর এটা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয় এই তালিকাটা করার জন্য, গ্যাজেট করার জন্য। এখন ওনারা যখন আপনার তালিকা আনা হয় তখন জানেন যে ওনারা শাপলা আনবেন কি আনবেন না। এখন শাপলা যদি আপনার জাতীয় প্রতীক হয় তাহলে এটা একটা আইনি ব্যাখ্যার দাবি রাখে। তো শাপলা কি আসলে জাতীয় প্রতীক? শাপলা তো জাতীয় প্রতীক না, এটা জাতীয় প্রতীকের একটা অংশ মাত্র, যে অন্যান্য অংশগুলো অন্যান্য রাজনৈতিক দলকে বরাদ্দ দেওয়া হয়েছে। শাপলা একটি জাতীয় ফুল। এখন জাতীয় ফুলের ক্ষেত্রেও জাতীয় ফল এবং অন্যান্য অনেক জাতীয় জিনিস বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু মানে মুখ্যত যে বিষয়টি আমাদেরকে ভাবাচ্ছে সেটা হলো যে মানে নির্বাচন কমিশনের এই এখতিয়ার নেই যে তারা আসলে মানে কোনো কিছুর ব্যাখ্যা অথবা তার আইনগত কোনো ভিত্তি ছাড়াই তারা একগুঁয়েমি করতে পারে। আপনি আরেকটা এক্সাম্পল দেখেন, এখানে নির্বাচন কমিশনে অনেকগুলো দল, কয়েক ডজন দল আপনার আবেদন করেছে। হঠাৎ করে এনসিপির সাথে জাতীয় লীগ নামে একটি দল, তারা বলল দুটো দল আপনার নির্বাচনী সবগুলো আপনার যে শর্ত পূরণ করেছে তাদেরকে আপনার এখন নিবন্ধন দেওয়া যাবে। এখন আমি বুঝি না আসলে, আমরা গণঅভ্যুত্থানের পরও কিন্তু অনেকগুলো দল আসছে সামনে, যে দলগুলো কম বেশি আমরা সবাই চিনি, তাদের অফিস কোথায় জানি, তাদের দলের নেতাকে জানি, তাদের টুকিটাকি আপনার প্রোগ্রাম আছে, যার যার ক্যাপাসিটি অনুযায়ী। আপনি কি জাতীয় লীগ বলে কখনো কোনো দলের নাম শুনেছেন? না, আমি শুনিনি। তো এখন ধরেন এই যে একটা বিষয়, এখন এই বিষয়টা তো আমরা তো সাংবিধানিক প্রতিষ্ঠান, তাদের কাছে জবাব চাইতে পারি না, কিন্তু এটা খুবই কয়েকটা মিডিয়া রিপোর্টও করেছে, তাদের অফিসের কোনো নির্দিষ্ট জায়গা নেই এবং কস্টেপ দিয়ে লাগিয়ে রেখেছে ব্যানার একটা রাস্তার পাশে, এটাই তাদের অফিস। জি, নির্বাচন কমিশন আপনাদের সঙ্গে বেমাতা সুলভ আচরণ করছে আপনাদের? আমাদের সাথে না তো, জাতির সামনে। আপনি জাতীয় লীগ বলে কিছু নেই, কেন করছে সেই আলোচনা আমি আসবো বিরতির পরে। আমি আপনার কাছে ফিরবো আলাউদ্দিন, একটা বিরতিতে যেতে হচ্ছে আমাদের। ছিলেন যে নির্বাচন কমিশন শুধু শাপলার বিষয় না, বেশ কিছু বিষয় নিয়ে তারা আপনাদের সঙ্গে কিছুটা আপনাদের যে প্রত্যাশা ছিল বা নিরপেক্ষ যে আচরণ নির্বাচন কমিশনের কাছ থেকে আপনারা আশা করেন সেরকম আচরণ তারা করছে না। এই প্রশ্নটার সাথে আমি যদি একটু আপনার সাথে যোগ করতে চাই, সেটি হচ্ছে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হবে এরকম একটা কথা আমরা শুনছিলাম।
এরপরে আমরা দেখলাম যে সেটি হচ্ছে না। জামায়াতের যুগপৎ আন্দোলনেও আমরা শুনছিলাম যে আপনারা এবং গণ অধিকার পরিষদ আপনারা থাকবেন, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আপনারা জামাতের যুগপৎ আন্দোলনেও যাননি। বিএনপির সাথে তো আপনাদের সম্পর্ক খারাপই ছিল আগে থেকেই, সরকারের সাথেও এক ধরনের দূরত্ব তৈরি হচ্ছে। আজকে যেমন নির্বাচন কমিশনের কথাও আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনের সাথে আপনাদের এক ধরনের মনে হচ্ছে যে এক ধরনের টানাপোড়েন চলছে। এনসিপি কি কিছুটা বন্ধুহীন হয়ে পড়েছে? প্রথমত আমি যদি নির্বাচন কমিশন দিয়ে শুরু করি, তো নির্বাচন কমিশনটা এমন একটি সময়ে আপনার সংগঠিত হয়েছে যে সময়টা বাংলাদেশে নির্বাচন কবে হবে এবং বাংলাদেশের সামনে গণঅভ্যুত্থানের পরপর যে আপনার আহতরা হসপিটালে কাতরাচ্ছে, প্রতিদিন রাস্তায় আন্দোলন হচ্ছে, এই সময়ের মধ্যে কিন্তু আপনার নির্বাচন কমিশন গঠিত হয়েছে এবং আমরা এবং অন্যান্য অনেকগুলো দল কিন্তু নির্বাচন কমিশনার কে হবে, যেটা সার্চ কমিটিতে নাম জমা দিতে হয়, আমরা নামও জমা দেই নেই যে আসলে নির্বাচন কমিশন নিয়ে ওই সময় আমাদের প্রায়োরিটিতে ছিল না যে নির্বাচন কমিশনার কে হবে, কারণ ওই সময় আপনার সংস্কার হবে কিন্তু সংস্কার কমিশনগুলো সংগঠিত হয় নাই। এর কিছুদিন পরে সংস্কার কমিশন সংগঠিত হয় এবং সংস্কার কমিশনগুলো ঢাকার বাইরে 2-4 জায়গায় মিটিং টিটিং করে সিভিল সোসাইটির সাথে বসে তারপর তারা রাজনৈতিক দলগুলোর কাছে এবং বিভিন্ন প্ল্যাটফর্মের কাছে আপনার মতামত চায় এবং রাজনৈতিক দলগুলো এবং বিভিন্ন প্ল্যাটফর্ম তাদের কাছে মতামত দেয়। সেই অনুসারে আরো কয়েক মাস পরে ঐকমত্য কমিশন গঠিত হয় এই বিষয়গুলো পর্যালোচনার জন্য এবং রাজনৈতিক দলগুলোকে ডাকে এগুলো নিয়ে মতামত দেওয়ার জন্য। প্রথমত নির্বাচন কমিশন গঠনের সাথে আমাদের যেই নতুন রাষ্ট্রের সম্ভাবনা এবং পরিবর্তিত যে রাষ্ট্রের বাস্তবতা, এরা বাস্তবতা সম্পৃক্ত ছিল না এবং ওই সময়টা স্বাভাবিকভাবে আমরা ধরে নিয়েছিলাম যে আগে নির্বাচন ব্যবস্থা সংস্কার হবে, সংস্কারের পর নতুন আইনের ভিত্তিতে নতুন কমিশন হবে। সো এই কমিশনটা না আমরা বেশি আসলে আমরা কনসার্ন ছিলাম না। তো পরবর্তীতে দেখা গেল যে বাংলাদেশের যত দিন যাচ্ছে আমরা দেখেছি গণঅভ্যুত্থানের যে চেতনা, যেরকম একটা আপনার অ্যাসপিরেশন ছিল মানুষের, এটা কিন্তু আপনারা ধরে নিয়েছিলেন যে এই নির্বাচন কমিশন টিকবে না, এই নির্বাচন কমিশনের অধীনে জাতীয় নির্বাচন হবে না। অবশ্যই, কারণ সেটি মেনে আপনারা এই নির্বাচন কমিশনকে মেনে নিয়েছিলেন। ওই বাস্তবতাটাই ছিল যে হাবিবুল আওয়াল পদত্যাগ করেছেন এবং হাবিবুল পদত্যাগ করার পর আপনার একজন নির্বাচন কমিশনার বসিয়ে দেওয়া হয়েছে। ওই সময়ে বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠান কারা বসিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন সরকারই বসিয়ে দিয়েছেন। এখন ধরেন সরকার বসিয়ে দিয়েছেন, এটা অনেকটা একতরফা ভাবে বসিয়েছেন, কারণ মূলত গণঅভ্যুত্থানকারী শক্তিগুলোর ধারণা ছিল একতরফা ভাবে। তখন তো সরকারের সাথে এনসিপির সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। সরকারের সাথে এনসিপির সম্পর্ক তখন যেমন ছিল এখনো তেমনই আছে। সরকারের যতদিন এনসিপিকে দরকার হয়েছিল একটা স্টেবল গভর্নমেন্টের জন্য এবং গণঅভ্যুত্থানের মাধ্যমে যে আকাঙ্ক্ষাটা জনগণের মধ্যে তৈরি হয়েছে এটাকে পুশ করার জন্য, সেটা এনসিপি করে গিয়েছে, এখনো করে যাবে। কারণ আমরা মনে করি যে এই সরকার ভুল করবে, এই সরকারের অনেক সমস্যা থাকবে, সমালোচনা করব, বাট এই সরকারকে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে তাকে এগুলো বাস্তবায়ন করেই পদত্যাগ করতে হবে অথবা আপনার গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে হবে। সেই ক্ষেত্রে এনসিপির সাথে প্রাথমিক যে সম্পর্কটা ছিল আমরা এখনো সেই সম্পর্কটাই আমরা আছে বলে মনে করি। সো এটা এমন না যে প্রথমে তো খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু ওই সময় দেখেন যে আপনার রাস্তা আন্দোলন হচ্ছে, আন্দোলন ঠেকাবে কে? আন্দোলন ঠেকার মতো অবস্থা নেই। সরকারের বিরুদ্ধে প্রতিদিন আনসার বিদ্রোহ হচ্ছে, নার্সদের বিদ্রোহ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে নামে বেনামে। আপনার সরকার আপনাদেরকে ব্যবহার করেছে কেন? সরকার ব্যবহার করবে কেন? সরকার আমাদের সরকার, এই সরকার গণঅভ্যুত্থানের সরকার। আমরা ব্যবহার করার আইডিয়াটাই এখানে অমূলক। এখানে মূলত সরকার তো রাজনৈতিক দল অনেকদিন ধরে জনগণের কাছ থেকে ভোট নিয়ে সরকার গঠিত হচ্ছে এরকম না। এখানে অভ্যুত্থানকারী শক্তি দেখেছে রাষ্ট্র শূন্য হয়ে পড়েছে। ওই সময়ে অধ্যাপক ইউনূসকে দাওয়াত দিয়ে বিদেশ থেকে এনে তার কাছে রাষ্ট্রের আপনার দায়িত্বভার দিয়েছেন যে আপনার রাষ্ট্রকে একটা শক্তিশালী প্রাতিষ্ঠানিক সংস্কারের দিকে নিয়ে এবং জুলাই আপনার যেটা বিচার, গণহত্যার বিচার এবং একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতান্ত্রিক যাত্রা সংহত করুন। সো সরকার ব্যবহার করেছে অথবা সরকারের সাথে আমাদের সম্পর্কটা এরকম, আমরা এটা এখনো মানবো না, ভবিষ্যতে কোনোদিন যদি প্রশ্ন তো এটা মানবো না। কিন্তু আপনাদের দলের প্রধান তো বলেছেন যে কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে আপনারা প্রতারিত হয়েছেন। তা তো বটেই, একটা প্রতিষ্ঠান সেটাও তো একরকম ব্যবহার করে, উপদেষ্টারা তো সরকারের এটা ব্যবহার করে না। প্রথমত নাহিদ ইসলাম কে? নাহিদ ইসলাম তো ব্যক্তি না। নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের মাধ্যমে উঠে আসা এক দফার ঘোষক। নাহিদ ইসলামকে জনগণ তার একটা মৌন সম্মতি দিয়েছে, নাহিদ ইসলামকে সরকার গঠনের একটা ম্যান্ডেট দিয়েছিল ওই সময়টা। আপনি দেখেছেন যে 5 আগস্ট যখন ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে যায় ক্যান্টনমেন্ট, সেখান থেকে এটাকে বঙ্গভবনে নিয়ে এসে সবগুলো রাজনৈতিক দলের সমন্বয়ে 3 দিন সময় লেগেছে সরকার গঠন করতে। এই পুরো সময়টা আপনার লিয়াজু কমিটির মাধ্যমে নাহিদ ইসলাম, মাহফুজ আলম, আসিফ মাহমুদরা নতুন সরকার গঠনের সবগুলো কার্যক্রম রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে করেছে। তো সেক্ষেত্রে নাহিদ ইসলাম যে কথাটা বলছে এটা ব্যক্তি নাহিদ বলছে না, এটা একজন অভ্যুত্থানকারী এক দফার
ঘোষক নাহিদ হিসেবে কথাটা বলছে যে সে জনগণের যে অ্যাসপিরেশনটা দেখেছিল ওই সময়, এটা আপনার যে উপদেষ্টাদের মধ্যে এটা পাওয়ার কথা ছিল, এটা সে পায় নাই। কিন্তু এটার সাথে এমন না ধরেন আপনার তারা বিট্রে করেছে, হ্যাঁ তারা বিট্রে করলে আমাদের সাথে বিট্রে করে, নাহিদ ইসলামের সাথে বিট্রে করে না, বিট্রে করে জনগণের সাথে বিট্রে করেছে, অভ্যুত্থানের সাথে বিট্রে করেছে, শহীদদের সাথে বিট্রে করেছে, আহতদের সাথে বিট্রে করেছে। নির্বাচন কমিশনের যে প্রশ্নটা আসলেন, আমি শুধু একটা মানে অ্যানালজি দেই এটা এখানে। আমরা জাতীয় নাগরিক পার্টি সবাই চিনেন, আপনারা সবাই জানেন, আপনার ঢাকায় অফিস আছে, আপনার ঢাকার বাইরে অফিসগুলো আছে, আমরা জেলায় পদযাত্রা করেছি, প্রতিটা জেলায় আমাদের অফিস আছে, সাংবাদিকরা গিয়েছে সেখানে, নির্বাচন কমিশনের আপনার লোকাল যে স্টাফ আছে তারাও অফিস ভিজিট করেছেন। আমরা যে 200 ভোটারের তালিকা দিয়েছি, ভোটারদেরকে বাড়ি থেকে ধরে এনে আবার আপনার সিগনেচার করিয়েছে, সিগনেচার মিলে কিনা। এই সময়ে এইভাবে একটা দল উঠে আসলো, এই দলের সাথে আরো কয়েক ডজন দল আপনার অ্যাপ্লাই করলো। আমরা তো জাতীয় লীগ বলে কোনো দলের নাম শুনিনি, কিন্তু আমরা দেখলাম যে এনসিপি এবং জাতীয় লীগ নামে একটি দল নিবন্ধন পাচ্ছে, জাতীয় পত্রিকায় খবর হচ্ছে, মিডিয়াতে খবর হচ্ছে, কিন্তু কেউ এই প্রশ্নটা তুলছে না যে এনসিপিকে তো সবাই চিনি, জাতীয় লীগ কে, জাতীয় লীগের সভাপতি কে, আহ্বায়ক কে, জাতীয় লীগের অফিস কোথায়, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড কোথায়, তারা কোথায় কোথায় অফিস, যেটা আপনি জানেন যে 100টি উপজেলায় অফিস থাকতে হবে, ন্যূনতম 20টি জেলায় অফিস থাকতে হবে, তাদের অফিসগুলো কোথায়? এই প্রশ্নটা কিন্তু আমরা কেউ উঠাচ্ছি না। এই প্রশ্নটা আমাদের মানে সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি উঠিয়েছেন, এবং নাসিরউদ্দিন পাটোয়ারি অনেক কথা বলেন, অনেকে এই বিষয় নিয়ে জোকস মনে করেন, বিষয়গুলোকে হালকাভাবে উড়িয়ে দিচ্ছেন, কিন্তু বিষয়টি এই প্রশ্নটা আমাদের করতে হবে যে গণ অভ্যুত্থানের আগে আমরা দেখেছি যে ভুইফুট দল, এক ব্যক্তি বিএনপি থেকে বের হয়ে গিয়েছে, আমি আপনাকে বিএনপি থেকে 3 জন নেতাকে বের হয়ে গেছে, তাকে 3টা দল উপহার দিয়েছে সরকার, বিএনপি ভাঙার এত চেষ্টা চলেছে। গণ অভ্যুত্থানের পর কাদের স্বার্থে আপনার কোন একটা ভুইফুট দলকে নিবন্ধন দেয় এই নির্বাচন কমিশন? নির্বাচন কমিশনকে জনগণের কাছে জবাবটা দিতে হবে। শুধুমাত্র শাপলা নিয়ে অথবা এনসিপি নিয়ে নির্বাচন কমিশন না,